হ্যালো এভরিওয়ান, আমি রাখি আর আমার আজকে একটা নতুন ভিডিও তোমাদের জন্য। ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। টাইটেল বা থাম্বনেল তোমরা দেখেই চলে এসেছো ভেতরে, বাট ভেতরে ভিডিওটা না দেখলে তো তোমরা বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি। আমি এই ভিডিওটা এর আগে একবার করেছি, কিন্তু সেখানে আমার পুরো ডিটেলস বলা ছিল না, যে কারণে অনেকেই তোমরা বুঝতে পারছো না। তাই আমাকে কিন্তু এই ভিডিওটা তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো, দিদিভাই তোমার ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, তোমার কেন ওটি হলো, কেন তোমার নর্মাল ডেলিভারি হলো না। ফার্স্ট টাইম তো তোমার নর্মাল ডেলিভারি ছিল, সেক্ষেত্রে কিন্তু এবারেও তোমার নর্মাল ডেলিভারি হতে পারতো। তা আজকে পুরো ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার মতো অনেকেই রয়েছে ফার্স্ট টাইম যারা নর্মাল ডেলিভারি করিয়েছো, সেকেন্ড টাইম বা থার্ড টাইম কিন্তু নাও হতে পারে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই, কারণ সবার শরীরের ক্ষমতা কিন্তু সবসময় একরকম থাকে না। আর আমাদের এখানে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। আমি ছাদে বসে বসে আজকে ভিডিওটা করছি, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো। তো ধৈর্য সহকারে আমার কথাগুলো মন দিয়ে শোনো, আশা করি তোমাদের অনেক অনেক উপকারে লাগবে। তো প্রথমে বলি আমার ওটি কেন করতে হলো। ওটি করতে হলো, আমি যখন ফার্স্ট টাইম কনসিভ করি, সেকেন্ড টাইমস্টারে, মানে ধরো 3 মাসের হ্যাঁ লাস্টের দিকে, সেকেন্ড টাইমস্টার পুরোপুরি মানে হয়নি তখন, মানে 3 মাস কমপ্লিট হয়নি, তখন আমি ডক্টরের কাছে যাই, গাইনোকোলজিস্ট ডক্টর। তো উনি প্রথম দেখাতেই আমাকে বলেছিলেন যে তোমার কিন্তু এবারে সি সেকশন হতে পারে, কারণ এবার তোমার নর্মাল ডেলিভারি নাও হতে পারে। তখন আমরা ডক্টরের সাথে আলোচনা করেছিলাম যে কেন ডক্টর, আমার তো ফার্স্ট বেবি, আমার এই ধারণাটা ভুল ছিল, কারণ আমি জানতাম ফার্স্ট বেবি যদি নর্মাল ডেলিভারিতে হয়, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড যে প্রেগনেন্সি সেটাও নর্মাল ডেলিভারিতে হতে পারে। এটা আমার ধারণা ছিল, ইভেন আমার ফ্যামিলির প্রত্যেকের ধারণা ছিল যে তুমি সবসময় কাজকর্ম করবে, সবসময় হাঁটাচলা করবে, সবসময় মানে একদম শুয়ে বসে থাকবে না, তাহলে তোমার নর্মাল ডেলিভারি হবে। কিন্তু ডক্টরের সাথে আলোচনা করে যেটুকু জানতে পারলাম, শখ করে কেউ শুয়ে থাকে না, প্রথম কথা। ওই টাইমটা এরকম একটা জার্নি যায় যখন শরীরের মধ্যে আরেকটা প্রাণ বড় হচ্ছে, প্রাণ বাড়ছে, তো প্রাণ তৈরি হচ্ছে, তখন শরীরে অনেক হরমোনাল প্রবলেম হয়, যেক্ষেত্রে কিন্তু দেখো খাওয়া দাওয়া হয় না ঠিকঠাক। তারপরে ধরো তোমার শরীরে যদি আগে থেকে কোনো প্রবলেম থাকে, যেরকম আমার থাইরয়েড ছিল, থাইরয়েড আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার প্রেগনেন্সিতে অনেকটাই কমপ্লিকেশন দেখা দিয়েছিল। মানে এর আগেও আমি আর একবার মানে কনসিভ করেছিলাম, তখন আমার মিসক্যারেজ হয়ে গেছিলো। এবারেও আমার 3 মাস রানিং যখন চলছিল, তখনও হালকা হালকা ব্লিডিং হতো। তো অনেক কমপ্লিকেশন ছিল থাইরয়েডের ক্ষেত্রে। তো সেই বিষয়টা যে আমি থাইরয়েড থাকা সত্ত্বেও কীভাবে আবার কনসিভ করলাম এবং সাকসেসফুলি কনসিভ করলাম, সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আজকের ভিডিওটা ভীষণই ইম্পর্টেন্ট, ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং কথাগুলো মন দিয়ে শোনো, তোমাদের অনেকের উপকারে আসবে। তো যেহেতু আমার থাইরয়েড আছে, সেক্ষেত্রে কিন্তু আমার অনেক কমপ্লিকেশন ছিল। তখন ডক্টর বললো দেখো, তো যেহেতু আমার জার্নিটা অনেকটা, মানে আমার 11 বছর, 11.5 বছর পর আমি সেকেন্ড প্রেগনেন্সি কনসিভ করি। মাঝখানে আমি বললাম যে একবার আমি কনসিভ করেছিলাম, সেটা আমি মিসক্যারেজ হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু আমি আবার এই লাস্ট 11.5 বছরের মাথায় কনসিভ করি। ইভেন যখন আমি কনসিভ করি, তখন তো আমাদের একটু ফিনান্সিয়াল প্রবলেম, না একটু না অনেকটাই ছিল। তো সেই জন্য আমরা ভেবেছি যে কী করবো কী না করবো। তখন আমরা ভাবলাম যে দেখো, এবারে যদি আমরা কিছু একটা করি, তাহলে পরবর্তীতে আমার আর ইস্যু নাও হতে পারে, কারণ যেহেতু আমার একবার মিসক্যারেজ হয়ে গেছে, এবার যদি আমি একটা নিজে থেকে ইচ্ছাকৃতভাবে মিসক্যারেজ করাই, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে এবং আমার শারীরিক যে ক্ষতি সেটাও হতে পারে। যাই হোক, ডক্টর বললো যে তুমি অনেকটা লেট করে ফেলেছো, এতটা ডিস্টেন্সে তোমার বেবি নেওয়া একদমই ঠিক হয়নি। 11 বছর 12 বছর মানে অনেকটা টাইম, অনেকটা জার্নি, এর মধ্যে শরীরে অনেক প্রবলেম হচ্ছে, তার উপর থাইরয়েড আছে, তো তুমি এবারে কিন্তু তোমার সিজেকশন হতে পারে, ডক্টর প্রথম দিনই আমাকে বলে দিয়েছিল। তো আমরা সেভাবেই চলছিলাম। এবং দেখো, ওই যে বললাম না, সবাই বলবে তুমি শুয়ে বসে থেকো না, তুমি কাজ করো, এই করো এই করো, সবাই শখ করে তো শুয়ে থাকে না, কাজ করতে সবারই মন চায়, সবাই চায় আমি ফ্রি থাকি। কিন্তু ওই টাইমটা এরকম একজনের শরীরের উপর দিয়ে এত ঝড় যায়, এত রকম প্রবলেম যায়, যখন আর কাজ করার ক্ষমতা থাকে না। আমারও ঠিক সেরকম ব্যতিক্রম কিছু না, যেহেতু থাইরয়েডে আমার শরীরটা অনেকটাই দুর্বল, কমজোরি হয়ে গেছিলো। তারপর আমি খেতে পারতাম না কিছুই, আমি কিচ্ছু খেতে পারতাম না, কিচ্ছু না। এখানে না লাইটের প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না কেন এত প্রবলেম হচ্ছে আজকে। এবারে ঠিক আছে আশা করি। তো আমি একদমই কিছু খেতে পারতাম না 5 মাস পর্যন্ত, সারাক্ষণ শরীরে ভীষণ পরিমাণে একটা অস্বস্তি কাজ করতে, খেতে না পারলে যেটা হয় আর কি, বমিটিং খুব একটা করতাম না। তো তারপর যখন আমি ডক্টরের কাছে যাই, মাঝখানে আমার ডক্টর দেখানো একদমই বন্ধ হয়ে গেছিলো মমি দিলে, কারণ ফিনান্সিয়াল অনেক প্রবলেমের মধ্যে যাচ্ছিলাম। তখন আমার হাজব্যান্ডের কোনো কাজও ছিল না, তো প্রত্যেক মাসে ডক্টর চেক আপে যাওয়াটা পসিবল হচ্ছিল না। মিডিলে আমরা অনেক চেক আপও করাতে পারিনি, মেডিসিনও ঠিকঠাক নিতে পারছিলাম না, ভীষণ ভীষণ অনেকটা স্ট্রাগল করে আমি আমার সেকেন্ড মানে মেয়েকে পৃথিবীতে এনেছি। যাই হোক, এবারে বলি, তো
তো যখন আমি লাস্ট 8 মাসের সময় একটা আলট্রাসোনোগ্রাফি করাই, সেখানে আমার কিন্তু কোনো রকম প্রবলেম ধরা পড়েনি। কিন্তু আমার বেবির ওয়েট ভীষণ কম ছিল, যেহেতু আমি খেতে পারতাম না। আর হেলথ সেন্টার, এবার অনেকে বলবে তোমাদের তো হেলথ সেন্টার ছিল, ওখান থেকে তুমি মেডিসিনগুলো নিতে পারতে। ওখান থেকে আমি নিয়েছি, কিন্তু ওগুলো খেলে আমার ভীষণ পরিমাণে বমি পেত। আমি একদম খেতে পারতাম না, শরীর আরও আমার কমজোরি লাগতো। আয়রন, ক্যালসিয়াম ওরা দিয়ে যেত। প্রত্যেক মাসে আমি ওখানে যেতাম হেলথ সেন্টারে, কিন্তু ওই ওষুধগুলো খেতামও, কিছু সময় খেতাম, কখনো খেতাম না, মানে শরীরের উপর ডিপেন্ড করতো, এরকম গেছে। তো এরকম হওয়ার পরে আমি কিন্তু 8 মাসের মানে মাঝামাঝি দিকে একটা আলট্রাসোনোগ্রাফি করাই। সেখানে আমার দেখায় বেবির ওয়েট ভীষণ কম, 1800 কত গ্রাম দেখাচ্ছিলো 8 মাসের সময়। এবার আমার তখন এবং মিডিলে আমার কিন্তু একদম হিমোগ্লোবিন কমে গেছিলো। যেহেতু আমার থাইরয়েড রয়েছে, রক্তের পরিমাণ একদমই কমে গেছিলো। আমি খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারছিলাম না ফিনান্সিয়াল প্রবলেমের জন্য। তখন ফল খেতে হতো, যেহেতু ডিম, মাছ, মাংস কিছুই আমি খেতে পারতাম না, আমার ভীষণ গন্ধ লাগতো, সেক্ষেত্রে ফল খেতে হতো ঠিকঠাক, কিন্তু সেটা তো আমি পারতাম না। আমার অনেক স্ট্রাগল করেছি, এগুলো বললে হয়তো অনেকে ভাববে তো আমরা সিম্প্যাথি নিচ্ছি। সিম্প্যাথি নয়, যে কষ্টটা করেছি সেটা বাড়ির উপর প্রত্যেকে দেখেছে, বা স্বয়ং ভগবান জানেন, এটা তো মিথ্যে কথা বলার কিছু নয়। একটা 8 মাসের প্রেগনেন্সিতে একটা বেবির ওয়েট 1800 গ্রাম থাকার কথাই নয়, সেখানে 2.5 কিলোর ওপর ওয়েট থাকার কথা, প্রায় 2.5 কিলোর ওপর, মানে ধরো 2200 গ্রাম, তো মানে 2 কেজি 200 গ্রাম তো ওজন থাকারই কথা, সেখানে আমার 1800, মানে অনেকটাই কম ছিল। তারপর আমাকে তোমাদের ডক্টর বলে একটা খেজুর খেতে হবে, খেজুর খেলে তবে হিমোগ্লোবিনটা আসবে। আমি ওই মানে 8 মাসের মাঝামাঝি থেকে আমি খেজুর খাওয়া শুরু করি, তখন আমার হিমোগ্লোবিনটা কন্ট্রোলে এসছে। তারপরে আমাকে বললো যদি এখন এই হিমোগ্লোবিনের প্রবলেমটা হয়ে যায়, তাতে করে কিন্তু বাচ্চা এবং মা দুজনের এই জীবনের ওপর থেকে অনেকটা বড় একটা রিস্ক আছে। যাই হোক, 8 মান্থের লাস্টের দিকে তখন আমার খেজুর খাওয়া পুরোপুরি শেষ হয়নি। সেই খেজুর আমি প্রেগনেন্সির পরেও এসে বাড়িতে এসে খেয়েছি, মানে ডেলিভারি হওয়ার পরেও। তো লাস্টের দিকে আমার ভীষণ শরীর খারাপ শুরু করলো, আমার বেবি নড়াচড়া একদমই করা বন্ধ করে দিল, এবং আমি আবার কিছু খেতে পারতাম না, এরকম হয়ে গেলাম। তো এরকম হওয়ার পর আমি একটা টাইম এতটাই শরীর খারাপ হলো, আমার ডেলিভারি পেন উঠলো, ফলস ডেলিভারি পেন যেটাকে বলে। মানে 9 মান্থে সবেও পা দিয়েছি, মানে 8 মান্থ কাল পূর্ণ হয়ে 8 মাস শেষ করে আমি 9 মান্থে সবে জাস্ট পা দিয়েছি, মানে আমার 1 মাস আগে ডেলিভারি হয়ে গেছে। যেখানে আমার 27শে জুলাই ডেলিভারি ডেট ছিল, সেখানে আমার 1 জুলাই ডেলিভারি করানো হয়েছে। তো তখন আমরা ডক্টরের চেক আপে যাই, 1 জুলাই ডক্টরের চেক আপে যাই, মানে আমার বেবি মুভমেন্ট করছে না, এবং বেবি মানে কোনো রেসপন্স করছে না, আর আমার শরীর ভীষণ খারাপ শুরু হলো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হতো, রাতে তো ঘুমোতেই পারতাম না। লাস্টে এমন হয়ে গেল, মানে এতটাই কষ্ট হতো, লাস্টে আমরা ডক্টরের চেক আপে গেলাম, ওই দিনই আমাকে অ্যাডমিট নিয়ে নিল, বললো ইমিডিয়েট অ্যাডমিট করতে হবে। তো পুরো নর্মাল ডেলিভারি করার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু যেটা হলো নর্মাল ডেলিভারি কিন্তু আমার আর হলো না। মানে সকাল 9টার সময় আমি অ্যাডমিট হয়েছি, সকালে 7টা নাগাদ গিয়েছি আমি ডক্টরের কাছে, 2 ঘন্টার মধ্যে ডক্টর চেক আপ সব করে আমাকে অ্যাডমিট করে দিল। 9টা নাগাদ আমি অ্যাডমিট হয়েছি, সে তখন থেকে আমাকে নর্মাল ডেলিভারি করানোর যে প্রসেসিংগুলো, ইঞ্জেকশন পুশ করা থেকে শুরু করে, স্যালাইন দেওয়া থেকে শুরু করে, যা যা করার সবটাই করলো। কিন্তু বিকেল 5টা বাজতে চলো, তখনও পর্যন্ত আমার কিন্তু কোনো পেন উঠলো না, লেবার পেন উঠলো না। পেন হতো কীরকম হতো, সেই পিরিয়ড হলে যেরকম পেন উঠছে পড়ছে হালকা হালকা হালকা, মানে আর পেট পুরো শক্ত হয়ে গেছিলো আমার তলপেটটা। তো আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমার বর ডক্টরের সাথে কথা বলে এবং আমার সাথে দেখা করলো। দেখা করার পরে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার কন্ডিশন কি, তুমি নিজে বলো। তখন আমি বললাম যে দেখো আমার ভয় লাগছে, কারণ পেট আমার ভীষণ শক্ত হয়ে যাচ্ছে, পেটে মানে শক্ত হয়ে যে ব্যথাটা হয় অসহ্য একটা, ওইটা হচ্ছে, কিন্তু ডেলিভারি পেন নয়। কারণ যেহেতু আমি আগেও মা হয়েছি, তো আমার তো সেটা সম্পর্কে জানা আছে না, এবং আমার কোনো রকম কোনো ওয়াটার ব্রেক হয়নি, তারপর ব্লাড ব্রেক হয়নি, কিচ্ছু হয়নি। তো সেক্ষেত্রে আমি তো জানবো। তো ডক্টর যখন বারবার চেক আপে আসছিলো যে দেখুন তো আপনার বেবি মুভমেন্ট করছে কিনা, একটা কপি দিয়েছিলো যে যতবার মুভমেন্ট করবে ততবার দাগ দেবেন। তো আমার তো সারা দিনের মধ্যে মনে হয় 2বার মুভমেন্ট করেছিল। তো ডক্টর ইমিডিয়েট তখন 5টার সময় লাস্ট যখন আমার ডক্টর আসে, সেই সিসিটি কি না কি বেশ একটা মেশিন দিয়ে করতে হয়, 8 ঘন্টা ধরে করে ওটা যখন করতে বসলো, তখন দেখলো যে একদমই মুভমেন্ট আসছে না, একদম মুভমেন্ট নেই, হার্টবিট পাওয়া যাচ্ছে না বাচ্চার। তখন আমার হাজব্যান্ডকে দিয়ে বন্ডের সই করালো, মানে এতটাই রিস্কি হয়ে গেছিলো বিষয়টা। তো বন্ডের সই করানোর পর বললো ইমিডিয়েট ওকে ওটি করতে হবে। আমি ওটিতে যাওয়ার আগে আমার শাশুড়ি মাকে ফোন করলাম, কথা বললাম। তখন আমার মাথাতে কোনো কিছু কাজ করছে না যে আমি কারোর সাথে কথা বলবো বা কিছু বাবা মায়ের সাথে কথা বলবো, মানে বা আমার বড় মেয়ে, মানে কারোর কথা মাথায় আসছে না, এরকম একটা পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো আলটিমেটলি ভয়, মানে এতটাই আমি ভয় পেয়ে গেছিলাম
যে কী হতে পারে কী না হতে পারে, কী ব্যাপার বেবি মুভমেন্ট করছে না, কেন নড়ছে না কেন নড়ছে না, আমার এটাই টেনশন হচ্ছিলো। আর ভয় পাচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে তো, সব কিছু ঠিক আছে তো, এই ভয়টা পাচ্ছিলাম ভীষণ পরিমাণে। যাই হোক, তারপরে আমাকে ওটিতে ওটি ড্রেস পরানো হলো, দুদিকে চুল বেঁধে দেওয়া হলো, আমাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো, কারণ এটা পার্ট 2 হিসেবে আসবে, কারণ যেহেতু ভিডিওটা অনেকটা বড় হবে, এক্সপিরিয়েন্স বলতে পারো, তো অনেকটাই বড় হয়ে যাবে, অনেকটা। তো তার জন্য আমি বলবো যে আমি নেক্সট পার্ট 2 আনবো, তোমরা অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। অনেক কিছু জানার আছে, অনেক কিছু। ওটি ফার্স্ট টাইম, ওটির সম্পর্কে ধারণা, অনেক কিছু জানার আছে। চলো দেখা হচ্ছে পার্ট 2-এ। টাটা।